আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহত করবে জনগণ। 15 বছরের গুম খুন নির্যাতনের বিচার দাবি। 17-18 বছরের কালো যুগে যত খুন গুম কফর হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিগত 16 বছরে এই যে গুমগুলো হয়েছে, এই যে খুনগুলো হয়েছে, আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। স্বৈরাচার দেশ ধ্বংস করে গেলেও সম্ভাবনা শেষ হয়নি বললেন তারেক রহমান। পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির দাবি। অর্থ পাচারের মামলায় তারেক রহমানকে হাইকোর্টের দেওয়া সাজা স্থগিত। 31 ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা নির্দেশ। এখন থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি। এবং ব্যবসায়ীদের দেয়া সুবিধা ধীরে ধীরে কমবে জানালেন অর্থ উপদেষ্টা। সব প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। সংবাদ রাতে দেখছিলেন AKSTN সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। গুম খুন, পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত ভুক্তভোগী গণজমায়েতে এই আহ্বান জানান তারা। এ সময় গুম খুনে জড়িত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। এভাবেই কান্নায় ভেঙে পড়েন আওয়ামী সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তবে রয়ে গেছে তার তাণ্ডবের ক্ষত, যা বয়ে বেড়াচ্ছে এখানে উপস্থিত পরিবারগুলো। তাদের এখন একটাই দাবি, যেন বিচার করা হয়। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীদের বক্তব্যে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিকাল 5টার সময় প্রাইভেট পড়ে বাড়ি আসতেছিলাম, তখন গুলি লাগছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে অনেক ভাই হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামছি আজকে। যারা দীর্ঘ 15 বছর এই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। সে সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নেতারা। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। একটা ট্রাইব্যুনালের সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না, অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার। 17-18 বছরের কালো যুগে যত খুন গুম কফর হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণজমায়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ভারতের সাথে নতজানু হয়ে নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। সব গুম, খুন ও হত্যার বিচারের আশ্বাস দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম হুঁশিয়ারি করে বলেন, মামলা বাণিজ্য যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। সমাবেশে জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। নিয়াজ মোর্শেদ,
দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার দেশকে ধ্বংস করে দিয়ে গেলেও এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল পতিত স্বৈরাচার, কিন্তু ভোট ডাকাতি, নিশিরাতের ভোট, ডামি ভোটের মাধ্যমে ভালো কিছু হয় না তা প্রমাণিত। তারেক রহমান আরও বলেন, বিএনপি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাই মানুষ ভরসা রাখে এমন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। তিনি বলেন, শুধু নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথাও ভাবতে হবে। ভোট ডাকাতি, নিশিরাত, ডামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর খবরদারি চলবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুই দেশের জন্যই কল্যাণকর। এদিকে হত্যা, গুমের অপরাধে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত র্যাব বিলুপ্তির পাশাপাশি রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার রোধে পুলিশ কমিশন গঠন সহ নিজেদের নানা সুপারিশ তুলে ধরেছে বিএনপি। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থান রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা বলে জানান নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার সকালে সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনার করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের সংস্কারে বিএনপির সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে প্রয়োজনীয় প্রস্তাবনাও সুপারিশে আছে দাবি করেন তিনি। যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। কোনো রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এদিকে গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার প্রত্যয় জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিদেশি সংস্কৃতি শুধু নয়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে। দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে সবার আগে বাংলাদেশ নামক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আগামী 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজনের তথ্যও জানান তিনি। বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক কাণ্ডকে পুঁজি করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন শ্রমিক লীগ নেতা। ঘটনার 15 বছর পর মুখোশ পাল্টে দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু এখন বিএনপি নেতা। বালু ট্রাক কাণ্ডে মিথ্যা মামলায় বিমানবন্দর রেন্টাকার কাউন্টার শ্রমিকদের ফাঁসিয়ে দখল করতে চান কাউন্টার। অনুসন্ধানে উঠে আসে দেলুর জালিয়াতির কাণ্ড। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ইশাত সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন এম এ আজিম। দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু 2024 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা উত্তরের কার্যকারী সদস্য। তার আগে 2010 সালে ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক।
আপাদমস্তক স্বৈরাচার আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু 2020 সালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় গরু চুরির দায়ে ধরা পড়েন। এরপর থেকে দেলোয়ার হোসেন গরুচোর দেলু হিসেবে পরিচিত। গাড়ি লয়ে যায়, গাড়িতে মনে করেন বড় বড় গরু সাথে একবার জড়িত এবং একটা পাইছিলাম আমরা। পরে পুলিশ টুলিশের নিচে কদিন জেল টেল খাইতে এসে বার হয়েছে, এটা তো অনেক জায়জামাল হয়েছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে গরুচোর দেলু চোখে ধুলা দিয়ে বনে যান বিএনপি নেতা। শ্রমিক লীগ নেতা দেলোয়ার দেলু খোদ বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে রাখা বালুর ট্রাক কাণ্ড নিয়ে মামলা করে বসেন। সেই মামলার বাদী দেলু নিজের শ্রমিক লীগ নেতার পরিচয় গোপন করে বিমানবন্দর রেন্টেকার শ্রমিক নূর ইসলামকে ফাঁসাতে শ্রমিক লীগ বানিয়ে 1 নম্বর আসামি করেন। তবে শ্রমিক লীগ বিমানবন্দর থানা কমিটিতে গত 15 বছরেও মেলেনি তার অস্তিত্ব। 2 নম্বর আসামি করা হয়েছে বিমানবন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এবিএম ফরমান আলীকে। বালুর ট্রাক রাখার ঘটনা 2013 সালে হলেও ফরমান আলী বিমানবন্দর থানায় যোগদান করেন 2016 সালে। মঙ্গলবার ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করব। আমি অনেক জায়গায় ইচ্ছা করলে দিন আপনি থেকে টাকা নিয়ে কিন্তু আরেকজন টাকা খেয়ে লাইছি, কথা বুঝছেন আপনি? হ্যাঁ। কিন্তু এই মামলার বাদে আমি যদি বলি এই মাহবুব ভাই নাই, তাহলে কিন্তু নাই ভাই, ব্যাপারটা বুঝছেন আপনি? বুঝছি ব্যাপারটা বুঝছি। এবার রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আওয়ামী লীগ নেতা দেলুর মুখোমুখি হতে চাই আমরা। আপনি থানায় যান, আমি থানায় আপনার সাথে দেখা করব। তবে বিমানবন্দর থানার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর দেলু জানায় দেখা করবে না সে। ওই মামলাটার বিষয়ে আপনার সাথে কথা বলবো। আপনার সাথে আমার কোনো কথা নাই ভাই, আপনার সাথে তো দাদা আমার কোনো কথা নেই দাদা। আপনাকে তো দেখলাম আপনি শ্রমিক লীগের সাথে জড়িত ছিলেন। হ্যালো। পিসিপিআর বলছে ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর সহ একাধিক থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে দেলোয়ার হোসেন ওরফে দেলু। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে 31 ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে যে 4 মামলায় সাজা বহাল ছিল, তার মধ্যে সবচেয়ে আলোচিত অর্থ পাচারের এই মামলা। বিচারিক আদালতে এ মামলায় খালাসও পেয়েছিলেন তারেক রহমান। পরে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। পরে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর এই মামলায় খালাস চেয়ে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমান। মঙ্গলবার শুনানি শেষে দুইজনেরই সাজার রায় স্থগিত করেন সর্বোচ্চ আদালত। অনারেবল অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে, একটা লিভ গ্র্যান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কনভার্ট করেছে। যখন এই মামলা 2011 সনের রায় হলো, সেই রায়ের ট্রায়াল কোর্টের যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব, তিনি কাগজপত্র দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে মোট 84টি মামলা হয়। এর মধ্যে দণ্ড হওয়া আরও 3 মামলা এখনো উচ্চ আদালতে বিচারাধীন। সব মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি শেষে যথাসময়ে দেশে ফিরবেন তিনি বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক। ওনার যারা আইনজীবী আছেন, ওনারা চেষ্টা করছেন প্রচলিত আইন, নিয়ম এবং সাংবিধানিক অবস্থার অনুচ্ছেদের আলোকে ওনার প্রত্যেকটা মামলায় নিষ্পত্তি করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এদিকে বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। হাইকোর্টের এই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। আদালত বলেন, জয় বাংলা জাতীয় স্লোগান করতে হলে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানে। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
2017 সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচারিক প্রক্রিয়া শেষে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে দেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, স্লোগানটি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। পরবর্তীতে যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয়, তাই এই আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। আদালতের অনুমতি পাওয়ায় এ বিষয়ে শিগগিরই আপিলের আবেদন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। উত্তরণের পর বিদেশি অনেক সুবিধাই মিলবে না জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন, শিল্প সুরক্ষা ও রফতানি সক্ষমতা বাড়ানোর নামে দেয়া সুবিধা ধীরে ধীরে কমে আসবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ভ্যাট দিবসের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় করদাতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সেবা নিশ্চিতের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। বলেন, সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আয় অনুযায়ী দিতে হবে। সবাইকে ভ্যাট দেওয়ার অনুরোধ জানিয়ে সালেহুদ্দিন আহমেদ বলেন, এখন ট্যাক্স ফাঁকি দিলে পরবর্তী প্রজন্ম সেবা থেকে বঞ্চিত হবে। বিগত সরকারের সময়ে সাগর চুরি করতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, প্রতিটি জায়গায় গুটি কয়েক মানুষের একচ্ছত্র আধিপত্য তৈরি করা হয়েছিল। সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ ও প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাস্তবতা বিবেচনায় ভোজ্য তেলের দাম বাড়ানোর কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, তেল চিনি সিন্ডিকেটের হোতাদের একজন দেশ থেকে পালানোতে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি তৈরি হলেও বাজারে তার খুব একটা প্রভাব পড়েনি। অনুষ্ঠানে এবছর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সেরা প্রতিবেদনের জন্য 10 সাংবাদিককে অ্যাওয়ার্ড দিয়েছে ইআরএফ ও প্রাণ আরএফএল গ্রুপ। গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল বা অন্যান্য যত পণ্য লাগে, আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে।